আচ্ছা, আপনি হিমুর বইগুলো পড়েছেন? অনেক সুন্দর না গল্পগুলো? ইস, আমি তো হিমুর প্রেমে পড়েছি অনেক আগে। বাস্তবে হিমু থাকলে তাকে আমি বিয়ে করতাম। এভাবে তার সাথে আমার প্রথম কথা হয়েছিল, প্রথম দেখা হয়েছিল সেদিন এক বিয়ের অনুষ্ঠানে। আমি ছিলাম বরপক্ষ আর ও ছিল কনেপক্ষ। বিয়ের অনুষ্ঠান আমার কাছে খুবই বিরক্তকর লাগে, তবু খাওয়া দাওয়ার লোভে না গিয়ে পারি না। তো সেদিন এমন একটা অস্তিকর গরমের দিনে এক বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম এক অপরিচিত কমিউনিটি সেন্টারে। রাত 8টার বেশি বাজে, তবু কেন খেতে ডাকছে না সে চিন্তা করতে করতে আমার প্রিয় এক্সপ্রেডের ফেসবুকে মেসেজ দেখছিলাম। তখন পিছন থেকে একটা মেয়ের গলা শুনতে পেলাম, আপনি কি বড় কিছু হন? পিছন ঘুরে তাকালাম, নীল শাড়ি পরা এক নারী। প্রথম দেখাতেই ধাক্কা মতো খেলাম, মনে হলো আকাশ থেকে কোনো নীল পরে নেমে এসেছে। ডানা লুকিয়ে বাহির থেকে সে ধাক্কাটা সামনে জবাব দিলাম, হ্যাঁ আমি বরের বন্ধু, আপনি? আমি কনের খালাতো বোন। তো একা দাঁড়িয়ে আছেন যে, সাথে কেউ নেই বুঝি? আসলে নেই, আমার ওইসব লোকারণ্য ভালো লাগে না, তাই নীরব জায়গা খুঁজে নিয়ে একটা নিঃশ্বাস নিচ্ছি। আপনি একা কেন? আমিও একা থাকতে পছন্দ করি। দুজন একা মানুষ একই কথা বলছি, কেমন না ব্যাপারটা? আহ আহ এভাবে কথা হচ্ছিল আগন্তুকের সঙ্গে। আগন্তুক না তো, তেমন তো লাগছে না, মনে হচ্ছে অনেক পুরনো বন্ধু আমার। পরিচয়, নাম সবই জানলাম। বয়সে 3 বছরের ছোট। নাম সানজিদা। নাম শুনে মনে হলো ওই নামটা ওর সাথেই যায়। যাই হোক, সেদিন অনুষ্ঠান শেষে যখন ফিরছিলাম তখন কি যেন মনে করে তাকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আসলাম। সে হাসি মুখে নিল, বলল আবার দেখা হবে। আমিও জানালাম আবার ওর সাথে আমার দেখা হবে খুবই শীঘ্র। সেদিন রাতে বাড়ি ফেরার পর ক্লান্তি আমাকে ছাড়লো না। শটান হয়ে শুয়ে ঘুমিয়ে তলিয়ে গেলাম। স্বর্গের পরী সানজিদার কথা মনে করার জন্য 1 সেকেন্ড সময় পেলাম না। পরের দিন সকালে মোবাইল দেখলাম, 3টা মিস কল, সবগুলো একটা অপরিচিত নাম্বার থেকে। পাত্তা দিলাম না, মনে করলাম দরকার হলে আবার ফোন করবে। একটা ওয়ার্কশপে যোগ দেওয়ার কথা ছিল সেদিন। তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম। 2 ঘন্টা পর বন্ধুদের সাথে কথা বলছিলাম, হঠাৎ নারী কণ্ঠে শুনতে পেলাম, শুনছেন? পিছন ফিরে তাকালাম, সানজিদা। ভেবেছিলাম খুবই শীঘ্র দেখা হবে, কিন্তু এতটাই কম সময়ের মধ্যে হবে চিন্তা করতে পারেন। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? ওয়ার্কশপ এসেছি। আপনি? আমিও আমি আর আমার বন্ধুর অনেক আগে থেকে এমন একটা ওয়ার্কশপের জন্য অপেক্ষা করছিলাম। বাই দা ওয়ে, আজও কি আপনি একা? না, আমার 2 বান্ধবী এসেছে। আমি আপনাকে দেখে আসলাম। ও হে, কাল রাতে আপনার নাম্বারে ফোন করছিলাম কিন্তু পাইনি। ওইটা আপনার নাম্বার? আমি বুঝিনি, আসলে কাল রাতে খুব ক্লান্ত লাগছিল, তাই আগে আগে ঘুমিয়ে পড়ছিলাম, দুঃখিত। ঠিক আছে, আমার জন্য আপনার ঘুম মাটি করবেন নাকি? আমি কি আপনার প্রেমিকা? এভাবে কিছুক্ষণ কথা বলার পরও চলে গেল। যাবার পরপরই আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে চোখ ঘুরাতে লাগলো, যেন আমি কত কিছু করে ফেলেছি। বন্ধুদের একটা সমস্যা, কোনো কিছু স্বাভাবিক করে নিতে পারে না। সব সময় মনে করে ডাল মে কুছ কালা হ্যাঁ। তাক ওদের কথা। সানজিদার সাথে দেখা হওয়ার পর থেকে মনে কেমন যেন একটা চঞ্চলতা অনুভব করছিল। কেন জানি না, একটা আলাদা শান্তি পাচ্ছিল। মনের মাঝে একরকম সাম্রাজ্যবাদ ভর করছিল বারবার। না, আজ রাতে আমি ওকে ফোন করব। যখন বাড়ি ফিরছিলাম হেডফোন গান বাজছিল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এত সহজে কেউ আমাকে দুর্বল করে ফেলবে চিন্তা করিনি। মেয়েরা বোধহয় এমনই, খুব সহজে মায়া জড়িয়ে ফেলতে পারে। সেই মায়ে আটকে পড়ে সুখের স্বপ্ন দেখিয়ে আমার মতো সুপ্ত প্রেমিকেরা। রাতে ফোন করলাম, প্রথমবার সাড়া পেলাম না। আবার করলাম, তখন রিসিভ করলো। হ্যালো, আহ কি মিষ্টি গলা সানজিদার নামের নারীটির। সারা রাত কথা হলো। কি কথা হলো সেসব বলবো না তোমাদের, এত কিছু না বলাই ভালো। এরপর থেকে সানজিদা ছিল আমার প্রতিদিনের মানুষ। কথা, দেখা, সময় কাটানো সবই হতো। ও কবিতা খুব পছন্দ করে, আর আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখি। ওকে স্বরচিত কবিতা পড়ে শোনাতাম, ও মন মুগ্ধ হয়ে শুনতো। ওকে নিয়ে লেখা কবিতা ওকে শুনিয়েছি, কিন্তু বলতে পারিনি সেগুলো ওকে নিয়ে লেখা। এক সময় অনুমতি নিয়ে তুমি করে বলতে শুরু করলাম। এভাবেই চলতে চলতে কখন যে ওকে নিজের করে নিয়েছি বলতে পারবো না। ভালোবেসে ফেলছি, কিন্তু বলার মতো যথেষ্ট সাহস আমার ছিল না। আমি একটু মেয়েদের প্রতি দুর্বল, যদি চলে যাই এই বয়স ছিল সব সময়। একবার ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমাকে
তুমি করে বলতে পারো না? আপনি শুনতে আমার ভালো লাগে না। ও বলল, না, আপনার জন্য তুমি আসে না, আপনি তো বড়, আপনিই বলি। তুমি বিয়ে করলে তোমার হাজবেন্ডকে কি আপনি করে বলবে? হয়তো বলবে। হা হা। আর কিছু বলতে পারলাম না, বলার সাহসও হলো না। সাম্রাজ্যবাদী মনটা কেমন যেন পতনের ধ্বনি শুনতে পেল। একটা জিনিস বুঝলাম, ভালোবাসার রাজ্যে গণতন্ত্রের কোনো স্থান নেই। এরপর থেকে সানজিদার কেমন যেন হেয়ালে হয়ে গেল। অর্ধেক কথা বলে, বেশি হাসে, ফাজলামের প্রবণতা বেশি। আমার কাছেও কেমন যেন অচেনা মানুষ হয়ে গেল। মনে হলে এই আমার সানজিদা নয়, অন্য আরেকজন। আমার সানজিদা হয়ে এই সানজিদা ব্রেক্সি দিচ্ছে। এরকম আর সহ্য করতে পারলাম না। ঠিক করলাম মনের কথা সব বলে ফেলবো। রাতে ফোন করতে গেলাম, দেখলাম ওয়েটিং। 2-3 বার চেষ্টা করলাম, না ওয়েটিং। ঘুমিয়ে যাচ্ছিলাম, ও ফোন দিল, রিসিভ করলাম। হ্যালো, আপনাকে একটা কথা বলবো, কাল দেখা করতে পারবেন? আমি তোমাকে একটা কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, কাল সকাল 11টায় আসবেন, রাখি। সাথে সাথে ফোন রেখে দিল। আমাকে কিছু বলার সুযোগই দিল না। মেজাজটা খারাপ হয়ে গেল। পরের দিন একটু ভালো করে সেজে গুজে গেলাম। মনের কথা বলবো তাই ওর সাথে দেখা হলো। বলো তোমার কথা। আপনি না কি বলবেন বলেছিলেন? তোমারটা আগে বলো, তারপর আমি বলবো। সানজিদা ব্যাগ থেকে একটা রঙিন খাম বের করলো। আমার বিয়ের কার্ড, আগামী সপ্তাহে বিয়ে, আপনি আসবেন কিন্তু। মুহূর্তের জন্য অনুভূতিহীন হয়ে গেলাম। বাস্তবে ফিরতে একটু সময় লাগলো, কিন্তু এর সামনে নিজেকে সামনে নিলাম। ওকে বললাম, কংগ্রাচুলেশন। তো পাত্র কি করে? কানাডায় থাকে, নিজেরা বিজনেস করে, অনেক ভালো ছেলে, প্রতিদিন তো কথা বলি। ওকে, কিন্তু আপনিই বলি। হাহা, খুব ভালো, শাদি মোবারক। আমার একটা কাজ আছে, আমি আসি। আপনি না কি বলবেন বলেছিলেন? তাক, অন্য আরেকদিন বলবো, আজ আসি। চলে আসলাম। পিছে পড়ে রইল সানজিদা, ওর জন্য লেখা কবিতা আর আমার না বলা মনের কথা। বাসায় ফিরে কার্ডটা ছিঁড়ে ফেলে দিলাম। অন্য নামের পাশে ওর নাম দেখার ইচ্ছা বা সাহস আমার হলো না। ভালোবাসায় ভদ্রতা বলে কিছু রাখতে নেই। হতে হয় সোজা সাপটা, না হয় ভদ্রতায় সারা জীবনের দীর্ঘশ্বাস হয়ে যেতে পারে। আর গণতন্ত্রের স্থান নেই এখানে। দরকার সাম্রাজ্যবাদী মন। সাম্রাজ্যবাদী তোমাকে ভালোবাসার জয় এনে দিতে পারবে। সেদিনের পর আর কোনোদিন সানজিদার সাথে যোগাযোগ করেনি। সানজিদাও করেনি। স্বামীর সাথে সুখের সংসার করছে। আমাকে কেন মনে রাখবে? আর মনে রাখলেও কয়েকদিনের বন্ধুই ভেবেছে, এর বেশি কিছু নয়। এরপর আর ভালোবাসতে পারিনি। একাই আছি এখন। আমি এক মনের সম্রাট, এক নায়ক। আমার মন জুড়ে এখন সাম্রাজ্যবাদ। কিন্তু সবশেষে আমি একটি ব্যর্থ প্রেমের কাহিনীর একজন ব্যর্থ প্রেমিকই হয়ে থাকলাম।